আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একদিনের টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 94 জন, আহত হয়েছেন আরও 439 জন। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাংকারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য, এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর এই অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি। অবরুদ্ধ গাজায় শিশুদের উপর চলা ভয়াবহ নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে 28 জন শিশু নিহত হচ্ছে, যা একটি শ্রেণীকক্ষের সমান। ইউনিসেফ জরুরি ভিত্তিতে এই সংঘাত বন্ধ করে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইসরায়েলের দিক থেকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আনাদুলুর। ইয়েমেন উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জনে। এখনও অন্তত 74 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। নিখোঁজদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আয়োজিত জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমিরের মজলিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত আরও 94 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একদিনের টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 94 জন, আহত হয়েছেন আরও 439 জন। সোমবার 4 আগস্ট সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত মোট প্রাণহারীর সংখ্যা দাঁড়িয়েছে 60,933 জনে। আহত হয়েছেন 1,50,027 জনের বেশি ফিলিস্তিনি। বিবৃতিতে বলা হয়, নিহতদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও কর্মী সংকটের কারণে তাদের জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার কেবল ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন 29 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 300 জন। 2023 সালের 7 অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায় গাজায়। এর পাল্টা জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গাজায় অভিযান শুরু করে। টানা 15 মাস ধরে চালানো অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে 2025 সালের 19 জানুয়ারি একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে মাত্র 2 মাস পর 18 মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারও সামরিক অভিযান শুরু করে IDF। গত 4 মাসে এই দফার হামলায় প্রাণ হারিয়েছেন আরও 9,440 জন এবং আহত হয়েছেন প্রায় 38,000 মানুষ। রুশ তেলবাহী ট্যাংকারে হামলার ছক কষছে যুক্তরাজ্য, অভিযোগ মস্কোর। ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাংকারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য, এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। সোমবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস SVR অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি। SVR এর বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ তেলবাহী জাহাজে হামলার ছক আঁকছে। রাশিয়ার দাবি, মস্কোর জ্বালানিবাহী জাহাজকে আটকানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা। এমন সময় অভিযোগ উঠল যখন ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ঘিরে চাপে পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে যেসব সদস্য রাষ্ট্র ইউক্রেনকে এই সিস্টেম দিয়েছে তারা হয়তো 2032 সালের আগে নতুন সরঞ্জাম পাবে না। ইতোমধ্যে জার্মানি মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি চেয়েছে। এদিকে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন।
গাজায় প্রতিদিন 28টি শিশু মারা যাচ্ছে। ইউনিসেফ অবরুদ্ধ গাজায় শিশুদের উপর চলা ভয়াবহ নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে 28 জন শিশু নিহত হচ্ছে, যা একটি শ্রেণীকক্ষের সমান। ইউনিসেফ জরুরি ভিত্তিতে এই সংঘাত বন্ধ করে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, গাজার শিশুদের খাবার, পানি, ওষুধ এবং সুরক্ষার প্রয়োজন। এর চেয়েও বেশি তাদের এখন একটি যুদ্ধবিরতির প্রয়োজন। এখনই গাজায় বেঁচে থাকার জন্য খাদ্য অনুসন্ধান এখন জীবনের ঝুঁকি নেওয়ার সমান। খাবার সংগ্রহের জন্য অনেক ফিলিস্তিনি পরিবারকে মৃত্যু ভয়কে উপেক্ষা করে পথে নামতে হচ্ছে। সহায়তা বিতরণ কেন্দ্র থেকে অনেকে আর কখনো ফিরে আসেননি। তাদের পরিবারের সদস্যরা প্রিয়জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু তাদের অপেক্ষার অবসান হচ্ছে না। ইসরায়েলের হুথিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি তেল আবিবের। ইসরায়েলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আনাদুলুর। মঙ্গলবার 5 আগস্ট ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এই হামলার খবর নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। হামলার পরপরই সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, যেসব এলাকায় সাইরেন বাজানো হয়েছিল সেসব অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয় কেন্দ্র ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার এক টেলিভিশনের ভাষণে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের 3টি সামরিক অবস্থানে তারা ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, আমরা সিওনি শত্রুদের বিরুদ্ধে তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের দিকে 3টি ড্রোন পাঠিয়েছে। হামলার পরপরই গাজার নিকটবর্তী বন এলাকা নেটজারিম ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 144। ইয়েমেন উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকাডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জনে। এখনো অন্তত 74 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। নিখোঁজদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটে রোববার 3 আগস্ট সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে, যখন আরব সাগরে প্রবল ঝড়ো হাওয়ায় কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পর উপকূল থেকে 68টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশ ইথিওপিয়ার নাগরিক। দক্ষিণ ইয়েমেনের খানফাই জেলার উপকূল থেকে 54টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর 14টি মরদেহ পাওয়া যায় আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতাল মর্গে। আবিয়ান নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতদেহগুলো উপকূল জুড়ে বিভিন্ন স্থানে ভেসে আসছে। IOM প্রধান এশোয়েব সতর্ক করে বলেন, অভিবাসীদের রক্ষায় আন্তর্জাতিক আইনি কাঠামো জোরদার করা দরকার। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে খেলাফত মজলিসের প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে আজ মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আয়োজিত জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তার সঙ্গে থাকবেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। মজলিস মিডিয়া সেল জানিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন, জাতীয় সংলাপের ভিত্তি তৈরির প্রচেষ্টা এবং ভবিষ্যৎ সুষ্ঠু রাজনৈতিক ধারার ভিত্তি নির্ধারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।